হ্যালো, গুড ইভিনিং। হ্যালো, গুড ইভিনিং। আজকে আমরা সিটেটের একটা ইম্পর্ট্যান্ট ক্লাস নেব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা দেখি প্রত্যেক বছরই এই টপিক থেকে একটা না একটা কোয়েশ্চেন আসে, তো এরকম একটা ইম্পর্ট্যান্ট টপিক আমরা নেব। আচ্ছা, আজকের টপিক হলো অলংকার। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এইটা। প্রত্যেক বছরই একটা বা দুটো প্রশ্ন আসে এই টপিক থেকে। বাংলা ব্যাকরণের একটা ইম্পর্ট্যান্ট টপিক হলো অলংকার। আচ্ছা, অলংকার বলতে আমরা কি বুঝি? অলংকার কি? আমরা মেয়েরা যে সমস্ত সাজসজ্জার জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করি, যেমন গলার, কানের, এগুলো কিসের জন্য আমরা ব্যবহার করি? সাজসজ্জার জন্য, সুন্দর করে গড়ে তোলার জন্য নিজেকে। তো এই বাংলা ব্যাকরণের অলংকারটাও ঠিক একইভাবে বলা যায়। অলংকার দিয়ে কি করি? সৌন্দর্য বৃদ্ধি, সৌন্দর্য বৃদ্ধি করি। কিসের সৌন্দর্য? ভাষার সৌন্দর্য বৃদ্ধি। ঠিক আছে, তো আমরা বুঝলাম অলংকার বিষয় কি? যে যে বিষয় দিয়ে, মানে যা কিছু দিয়ে, যে সমস্ত বস্তু দিয়ে আমরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করি, যেমন মেয়েরা কানের লাগায়, গলার লাগায়, হাতের, এগুলো আমরা কিসের জন্য করি? অলংকার। কিসের জন্য? নিজেকে, নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো বাংলা ব্যাকরণে অলংকারও ঠিক একই বিষয়ে অলংকারের ব্যবহার হয়। অলংকার কি? যেটা দিয়ে আমরা সৌন্দর্য বৃদ্ধি করি। কিসের সৌন্দর্য বৃদ্ধি করি? ভাষার। তো ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য যেভাবে আমরা ভাষার ব্যবহার করি সেটাকেই অলংকার বলা যায়। বোঝা গেল? আশা করি এর মধ্যে কোনো কনফিউশন নেই। তো আমরা কি বলতে পারি? ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য যে শব্দ বা অর্থের বৈচিত্র্য দেখা যায় তাকে অলংকার বলে। ঠিক আছে, তাকে অলংকার বলা যায়। তো এই মোটামুটি আমরা অলংকার শব্দটা দিয়েই বুঝতে পারি বাংলা ব্যাকরণে অলংকার বলতে কি, যেটা দিয়ে বাংলা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করি। ভাষা বলতে এখানে কবিতা বা গল্প বা কোনো কথায় আমরা যে সমস্ত শব্দের ব্যবহার করি, সৌন্দর্য বৃদ্ধি করি আমরা, সেইটাকেই আমরা অলংকার বলি। তো বাংলা অলংকার কি আমরা বুঝে নিলাম। আসি আমরা নেক্সট। দেখো, বাংলা অলংকারকে কয়টা ভাগে ভাগ করা যায়? বাংলা অলংকারকে প্রধানত দুটা ভাগে ভাগ করা যায়। বাংলা অলংকারকে প্রধানত দুটা ভাগে ভাগ করা যায়। কি কি? শব্দালংকার এবং অর্থালংকার। বাংলা অলংকারকে কটা ভাগে ভাগ করা যায়? দুটা ভাগে ভাগ করা যায়। কি কি? শব্দালংকার এবং অর্থালংকার। শব্দালংকার, সেইখানের মধ্যে দুটো শব্দের তফাৎ আমরা বুঝতে পারি। একটা হলো শব্দ আর একটা হলো অর্থ। তো মূলত বাংলা অলংকারকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো শব্দালংকার, একটা অর্থালংকার। শব্দালংকার কি? শব্দালংকার কি? শব্দালংকার কি? শব্দালংকার হলো যেখানে বিভিন্ন শব্দের ব্যবহার করে আমরা তার
সৌন্দর্য বৃদ্ধি করি। বিভিন্ন শব্দের মাধ্যমে আমরা সৌন্দর্যের বৃদ্ধি করি, সেটা হলো শব্দালঙ্কার। বিভিন্ন শব্দ ব্যবহার করে, বিভিন্ন শব্দ ব্যবহারে এবং শব্দের বৈচিত্র্য আমরা তৈরি করতে পারি, সেইটাকে বলে শব্দালঙ্কার। আর অর্থালঙ্কার কি? যেখানে অর্থের বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে, অর্থের বৈচিত্র্য, যেখানে অর্থের সাহায্যে আমরা একটা গল্প বা কবিতা বা ভাষার সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করি, সেইটাকে অর্থালঙ্কার বলে। আর যেখানে শব্দের মাধ্যমে আমরা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করি, সেইটাকে বলে শব্দালঙ্কার। গেল। শব্দালঙ্কারকে প্রধানত 5টে ভাগে ভাগ করা যায়। কি কি? অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, বদাভাস। এখানে একটু ভুল হলো, পুনরুক্ত বদাভাস বা পুনরুক্ত বদ দিলেও হবে। সেইটা যখন আমরা কোনো জায়গাতে পুনরুক্ত বদ থাকবে, কোনো জায়গাতে পুনরুক্ত বদাভাসও থাকে। তো শব্দালঙ্কারকে প্রধানত 5টে ভাগে ভাগ করা যায়। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, বদাভাস। এই 5টা ভাগে ভাগ করা যায় শব্দালঙ্কারকে প্রধানত। আর অর্থালঙ্কার দেখো, অর্থালঙ্কারের মধ্যে মানে আমরা বুঝতে পারলাম অর্থালঙ্কার কি, যেখানের মধ্যে অর্থের বিভিন্ন বৈচিত্র্য এনে একটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। ঠিক আছে, যেখানে অর্থের বিভিন্ন বৈচিত্র্য এনে একটা বাক্যের বা সাহিত্যের বা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। তো অর্থালঙ্কার বিভিন্নভাবে হতে পারে, বিভিন্নভাবে অর্থের ব্যবহার হতে পারে। কি কি ভাবে হতে পারে দেখো। সাদৃশ্যমূলক অলঙ্কার, যেখানে সাদৃশ্য শব্দের অর্থ আমরা বুঝি। সাদৃশ্য মানে কি? দুটো জিনিস সেম, দুটো একই বিষয়ের মধ্যে তুলনা করা হয় বা দুটার মধ্যে পার্থক্য দেখানো হয়। একই বিষয়ের, একই ধরনের জিনিসের মধ্যে যখন তুলনা করা হয় বা একটার সাথে আরেকটার মিল দেখানো হয়, সেইটাকে সাদৃশ্যমূলক বলে। তো অলঙ্কারের বিভিন্ন অর্থালঙ্কারের বিভিন্ন ধরনগুলো কি কি? একটা হলো সাদৃশ্যমূলক, তারপর কি বলছে? ন্যায়মূলক, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, কোনটা উচিত কোনটা অনুচিত, এইরকম দেখিয়ে আমি সেইটা ডিটেইলে পরে বলছি। আপাতত আমরা এই বিষয়টা দেখে নিই। ন্যায়মূলক অলঙ্কার, যেখানের মধ্যে উচিত অনুচিতের ব্যবধান দেখানো হয়, সেইটা হলো ন্যায়মূলক অলঙ্কার। শৃঙ্খলামূলক অলঙ্কার, কোনটার পর কোনটা বসবে, কিভাবে সুন্দর হতে হবে, কিভাবে সুন্দর করা যায়। শৃঙ্খলা মানে আমরা বুঝতে পারছি শৃঙ্খলামূলক অলঙ্কার। বিরোধমূলক অলঙ্কার, বিরোধমূলক অলঙ্কারের মধ্যে যেমন আছে বিরোধ, বিরোধাভাস। তারপর সাদৃশ্যমূলকের মধ্যে যেমন এখানে আছে উপমা, রূপক, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, সমাসোক্তি, অপহুতি, অতিশয়োক্তি। ঠিক আছে, এইগুলো বিভিন্ন এই সাদৃশ্যমূলক অলঙ্কারের উদাহরণ এইগুলো। ঠিক আছে, তো ন্যায়মূলক অলঙ্কার হলো শৃঙ্খলামূলক। বিরোধাভাস মানে একে অপরের বিরোধ করে, একটা অপরের বিপরীত থাকে, সেইটা হলো বিরোধাভাস। আমি সেইটা উদাহরণ দিয়ে দিয়ে পরে প্রত্যেকটার বুঝাচ্ছি। তারপর গূঢ়ার্থ প্রতীতিমূলক অলঙ্কার, মূল অর্থ যেখানে বোঝা যায়, মানে বাক্যের উপরে একটা অর্থ থাকে, ভিতরে আরেকটা অর্থ থাকে। সেই গূঢ়ার্থ প্রতীতিমূলক অলঙ্কারের মধ্যে অর্থান্তরনাশ আর বেজস্তুতি, দুটো অলঙ্কারের উদাহরণ এখানে দিয়েছে। তো অর্থালঙ্কারের আসলে অনেকগুলো অলঙ্কার আছে অর্থালঙ্কারের মধ্যে। যেভাবে শব্দালঙ্কারের মধ্যে এই 5টে অলঙ্কারই আছে, ঠিক অর্থালঙ্কারের মধ্যে বিভিন্ন অলঙ্কারের উদাহরণ আছে, যেগুলো আমরা একটু বেশি হয়ে যাবে যদি আমরা সিটেটের জন্য। তো আমি পার্টিকুলার কিছু দিয়ে দেব, যেগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে আসে বা যেগুলো থেকে আসার সম্ভাবনা বেশি থাকে, সেগুলোই আমি দিয়ে দেব।
তো ইম্পর্ট্যান্ট দেখে কিছু আমি করিয়ে দেব, সেগুলো যদি আমরা করে নিই তার বাইরে আশা করি আসবে না। তো এগুলোই আমরা একটু করার চেষ্টা করি। তো আমরা বুঝে নিলাম শব্দালঙ্কার কি, অর্থালঙ্কার কি। শব্দালঙ্কারের 5টে ভাগ আমরা পেলাম, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, পুনরুক্ত, বোধাভাস। অর্থালঙ্কার কত ধরনের হতে পারে? 5 ধরনের হতে পারে: সাদৃশ্যমূলক, ন্যায়মূলক, শৃঙ্খলামূলক, বিরোধমূলক আর গুণার্থ প্রতীতিমূলক। মানে গুণার্থ প্রতীতি মানে মূল একটা অর্থ থাকে কিন্তু বাহ্যিক অন্য অর্থ বোঝায়, সেইটাকে বলে গুণার্থ প্রতীতিমূলক অলঙ্কার। তো এই মোটামুটিভাবে 5 ধরনের অর্থালঙ্কার হয়। এই 5 ধরনের অর্থালঙ্কারের মধ্যে কি কি অলঙ্কার আছে সেই অলঙ্কারগুলোর উদাহরণ আমরা পড়ছি আস্তে আস্তে। তো মোটামুটি গেল এই হলো অলঙ্কার। একটু দেখে নাও তোমরা, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেইটা বলতে পারো। প্রথমত আমরা পাই অলঙ্কার কি। আমি আবার রিপিট করছি, অলঙ্কার কি? অলঙ্কার হলো সেইটা যেটা দিয়ে আমরা সাজাই। কি সাজাই? এইখানে ভাষাকে সাজাই, সাহিত্যকে সাজাই। তো সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যা সমস্ত কিছু করে থাকি সেইটাকেই আমরা অলঙ্কার বলতে পারি, যেটা দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা যায়। অলঙ্কারকে কটা ভাগে ভাগ করা যায়? 2টো ভাগে ভাগ করা যায়, শব্দালঙ্কার, অর্থালঙ্কার। শব্দালঙ্কার শব্দের দ্বারা যে অলঙ্কার তৈরি হয়, বিভিন্ন শব্দের ব্যবহার করে আমরা যে অলঙ্কারের সৃষ্টি করি সেইটাকে শব্দালঙ্কার। অর্থালঙ্কার কি? বিভিন্ন অর্থের যে বৈচিত্র্য দেখা যায়, কখনো যেমন দুটো অর্থের, দুটো বিষয়ের মধ্যে সাদৃশ্য দেখানো হচ্ছে, কোনো সময় বিরোধ দেখানো হচ্ছে, কোনো সময় বাহ্যিক একটা অর্থ আছে, ভিতরে আরেকটা অর্থ আছে। হ্যাঁ, তো এইভাবে যখন আমরা সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধি করি অর্থের সাহায্যে, সেইটাকে বলা হয় অর্থালঙ্কার। আশা করি এইটুকুন আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ডিটেইল একটু আলোচনা করি। আসি আমরা, কি বলছে দেখো, বাংলা ব্যাকরণে অলঙ্কার। বাংলা ব্যাকরণে অলঙ্কার কি? যে উপায়ে ভাষা বা কাব্যের সৌন্দর্য, মাধুর্য ও আকর্ষণ বৃদ্ধি পায় তাকে অলঙ্কার বলে। অর্থাৎ অলঙ্কার ভাষাকে আরো সুন্দর, প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী করে তোলে। যে উপায়ে বা যেভাবে আমরা সাহিত্যের বা কাব্যের সৌন্দর্য, মাধুর্য আর আকর্ষণ বৃদ্ধি করি যার সাহায্যে, যেমন বিভিন্ন কবিরা তার কবিতার মধ্যে যেমন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। আদৌ কি 1000 বছর ধরে পৃথিবীর পথে কেউ হাঁটতে পারে? না। সেইটা কিসের জন্য কবি ব্যবহার করেছেন? যাতে কবিতার বা সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধি হয়। ঠিক আছে? তো এই সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা যা কিছু ব্যবহার করি সেইটাকে বলা হয় অলঙ্কার। আশা করি এইটুকুন বুঝতে পেরেছ। শব্দালঙ্কার কি? শব্দের ধ্বনি বা বিন্যাসের মাধ্যমে আমরা যে মানে সাহিত্যে যে সৌন্দর্যের বৃদ্ধি করা হয়, শব্দের ধ্বনি বা বিন্যাস, শব্দের ধ্বনি বা বিন্যাসের মাধ্যমে। যেমন এইখানে একটা উদাহরণ দিয়েছে, চঞ্চল চপল চরণ। একই বর্ণের বারবার ব্যবহার, একটা অক্ষরের বারবার ব্যবহার, তাতে কি হচ্ছে? কবিতার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। তো শব্দের ধ্বনি বা বিন্যাস, এইখানে কি হচ্ছে? একই ধ্বনি বারবার ঘুরে ঘুরে আসছে। তো এইটা হলো শব্দালঙ্কারের উদাহরণ, যেখানে শব্দের ধ্বনি বা বিন্যাস বারবার ঘুরে ঘুরে আসছে বা বিভিন্নভাবে তার ব্যবহার করে আমরা কবিতার বা সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধি করছি, সেটা হলো শব্দালঙ্কার। অর্থালঙ্কার কি? শব্দের অর্থের মাধ্যমে সৌন্দর্য সৃষ্টি করে। অর্থের সাহায্যে আমরা যখন সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধি করি, যেমন এইখানের মধ্যে একটা উপমা অলঙ্কারের উদাহরণ দিয়েছে, সে সিংহের মতো সাহসী। সে সাহসী দিতেই পারত, সে সাহসী দিতেই পারত, না দিয়ে কি বললো? সে সিংহের মতো সাহসী। সিংহের সাথে তার তুলনা করা হয়েছে,
কি করা হচ্ছে? সিংহের সাথে তার তুলনা করা হচ্ছে। তাতে কি হচ্ছে? সাহিত্যের বা কাব্যের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। জীবন একটি যুদ্ধ, জীবনকে যুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে, জীবনকে যুদ্ধের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাতে কি হচ্ছে? অর্থের বিন্যাস এখানে দেখা যাচ্ছে, অর্থের বৈচিত্র্যতা সেইখানে দেখা যাচ্ছে। তো এইভাবে যখন মনে হয় আকাশ কাঁদছে, আকাশ কি আদৌ কাঁদে না? সেইটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে? সেইটা সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে। তো আশা করি আমরা সেইটা বুঝতে পেরেছি। একবার দেখে নাও, আশা করি এতটুকুন বোঝা গেছে। একটু দেখে নাও। অলংকার কি? অলংকার কি আমরা বুঝলাম। যে উপায়ে ভাষা বা কাব্যের সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেইটাকেই আমরা অলংকার বলতে পারি। তো বাংলা ভাষায় বা সাহিত্যে বা কাব্যকে সৌন্দর্য বা সুন্দর করার জন্য যে সমস্ত উপায় আমরা ব্যবহার করি সেইটাকেই আমরা অলংকার বলতে পারি। অলংকারকে দুটো ভাগে ভাগ করা যায়, শব্দালংকার, অর্থলংকার। শব্দালংকার কোনটা? যেখানে শব্দের ধ্বনি বা বিন্যাসের মাধ্যমে সৌন্দর্য সৃষ্টি করে। আর অর্থালংকার কোনটা? যেখানে শব্দের অর্থের মাধ্যমে আমরা কাব্যের বা সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধি করি। আশা করি এতটুকুন বোঝা গেছে। নেক্সট আসি। আচ্ছা, আমাদের বাংলার ব্যাচ করা হয়েছে, বাংলার অনলাইন ব্যাচ নতুন তৈরি করা হয়েছে। যদি কেউ আগ্রহী থাকো অনলাইন ব্যাচে জয়েন করতে, তাহলে এই হলো আমাদের মোটামুটি কোর্স ফিস 349। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, সেইটা দিয়ে দেওয়া হবে। তো যারা বাংলার ব্যাচে জয়েন করতে চাও জয়েন করতে পারো। তো আসি আমরা শব্দালংকার। শব্দালংকার কি আমরা জানি? যে অলংকারে ওই যে শব্দের ধ্বনি, বর্ণ বা শব্দের পুনরাবৃত্তির মাধ্যমে ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা হয়। শব্দের ধ্বনি, বর্ণ বা শব্দের পুনরাবৃত্তির মাধ্যমে যেখানে ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা হয় তাকে শব্দালংকার বলে। বাংলা ব্যাকরণে শব্দালংকারকে 5 প্রকার হিসাবে উল্লেখ করা হয়েছে। কি কি আমরা আগে একবার দেখেছি, তাও আবার দেখে নিই। কি কি আমরা জানি? কি কি? অনুপ্রাস, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, আর কি? আর পুনরুক্ত বদাভাস। পুনরুক্ত বদাভাস। তো বাংলা শব্দালংকারকে 5টা ভাগে ভাগ করা যায়: অনুপ্রাস, চমক, শ্লেষ, বক্রোক্তি আর পুনরুক্ত বদাভাস। আমরা আসি শব্দালংকারের বিভিন্ন ধরনগুলো একবার আলোচনা করে নিই। অনুপ্রাস কোনটা? অনুপ্রাস বলছে কি একই ধ্বনি বা বর্ণের পুনরাবৃত্তি। একই ধ্বনি বা একই বর্ণের বারবার যেখানে ব্যবহার করা হয়, যেমন চঞ্চল, চপল, চরণ, এইখানে চ শব্দের বারবার ব্যবহার, চ বর্ণের বারবার ব্যবহার, একই বর্ণের বারবার ব্যবহার করা হচ্ছে। তো তার ফলে কি হয়? কাব্যের সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে। যেখানে একই বর্ণের বা একই ধ্বনির বারবার ব্যবহার করা হয় সেইটাকে বলা হয় অনুপ্রাস অলংকার। আশা করি এইটুকুন বোঝা গেছে। যমক কি? একই শব্দ একাধিকবার ব্যবহৃত হলেও প্রতিবার ভিন্ন অর্থ প্রকাশ করে। একটা শব্দ বারবার ব্যবহার হচ্ছে অথচ প্রত্যেকবারই তার অর্থ ভিন্ন। যেমন ফলের ফল মিষ্টি, এইখানে প্রথম ফল আমরা বুঝতে পারছি ফ্রুটস, আর এইখানে দ্বিতীয় ফল কি? রেজাল্ট। ফলের ফল
মিষ্টি। ফলের ফল কি হয়? মিষ্টি। বোঝা গেছে? তো এখানে একই শব্দ ব্যবহার হচ্ছে, অথচ তার তার কি হচ্ছে, একই শব্দ ব্যবহার হয়েও তার বিভিন্ন অর্থ প্রকাশ পাচ্ছে। তারপর যেমন ধনির সুখেরও ধনী, ধনির সুখেরও ধনী। একই ধরনের শব্দের বারবার, একই বর্ণের বারবার উচ্চারণ, একই। তো ধ্বনি, এইখানে প্রথম ধ্বনি বলতে নারী বোঝাচ্ছে, দ্বিতীয় ধ্বনি বলতে সুর বোঝাচ্ছে। তো যখন একই বর্ণ বা বর্ণ সমষ্টির বা একই শব্দের পুনরাবৃত্তি হতে দেখা যায়, অথচ তার অর্থ প্রত্যেকবার পৃথক পৃথক হয়, তাকে বলা হয় কি? যমক। তো অনুপ্রাস অলঙ্কার কি? যেখানে একই ধ্বনি বা বর্ণের পুনরাবৃত্তি, একই ধ্বনি বা বর্ণের পুনরাবৃত্তি, আর এখানে বর্ণগুচ্ছের পুনরাবৃত্তি। আসি আমরা নেক্সটে, শ্লেষ। শ্লেষ অলঙ্কার কি? একটি শব্দের একাধিক অর্থ প্রকাশ পায়, একই শব্দের একাধিক অর্থ প্রকাশ পায়। একটাই শব্দ ব্যবহার করা হয়, কিন্তু তার বিভিন্ন মানে একই শব্দ একবার ব্যবহার হয়ে তার অর্থ বেশি, মানে একের অধিক অর্থ প্রকাশ পায়। যেমন 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 একটা কবিতার লাইন আমরা লিখি, কোনো গুণ নাহি তার সিদ্ধিতে নিপুণ, সিদ্ধিতে নিপুণ। এইখানে এই যে সিদ্ধি শব্দটা, সিদ্ধি শব্দের দুটা অর্থ প্রকাশ পায়। একটা হলো সিদ্ধি শব্দের অর্থ হলো গিয়ে অষ্টসিদ্ধি, যাকে আমরা বলি অষ্টসিদ্ধি, মানে সমস্ত কাজেই তিনি পারদর্শী। আর দ্বিতীয় সিদ্ধি শব্দের অর্থ নেশাকর দ্রব্য, নেশাকর দ্রব্য। তো একই শব্দের আমরা দুটা অর্থ সেখানে প্রকাশ পেতে দেখি, ঠিক আছে? তো সেইটাকে কি বলে? একই শব্দের, শব্দটা একবার ব্যবহার হয় কিন্তু তার অর্থ দুইটা প্রকাশ পায়, সেইটাকে বলা হয় কি? সেইটাকে শ্লেষ অলঙ্কার বলা হয়। পুনরুক্ত পদাভাস কি কি? একই অর্থবোধক শব্দের ব্যবহার দ্বারা বিশেষ সৌন্দর্য সৃষ্টি করে। যেমন শান্তশিষ্ট ছেলে, যদি আমরা লিখি শান্তশিষ্ট ছেলে, এইখানে শান্ত এবং শিষ্ট দুটো শব্দেরই অর্থ এক, দুটো শব্দের অর্থ এক, অথচ একই অর্থের দুটো শব্দের আমরা ব্যবহার করি, একই অর্থের দুটো শব্দ আমরা ব্যবহার করি। সেইটাকে বলা হয় পুনরুক্ত পদাভাস, মানে বারবার, মানে পুনরুক্ত, পুনরায় তার রিপিট করি, মানে বারবার যেটাকে রিপিট করা হয়, একই অর্থের বিভিন্ন শব্দ, একই অর্থের শব্দ যখন বারবার আমরা বাক্যে ব্যবহার করি, সেইটাকে বলে পুনরুক্ত পদাভাস। আশা করি এইটুকুন বোঝা গেছে, একবার দেখে নাও। আশা করি এইটুকুন বোঝা গেছে, একটু দেখে নাও। নেক্সট, বক্রোক্তি। কথা সরাসরি না বলে বাঁকা বা ব্যঙ্গাত্মক বা ইঙ্গিতপূর্ণ ভাবে বলা। সোজাসুজি কোনো বক্রোক্তি, বক্রোক্তি শব্দটা দ্বারাই আমরা বুঝতে পারি বক্রোক্তি মানে কি, মানে সোজাসুজি কোনো কথা বললাম না, বাঁকা ভাবে কোনো কথা বলা। তো বক্রোক্তি, বক্র, বক্র উক্তি।
যদি আমরা এইটাকে ভাঙ্গি তাহলে বলতে পারি বক্র উক্তি। বক্র মানে বাঁকা, উক্তি মানে কথা বলা। তো বক্রোক্তি কি বলছে? কথা সরাসরি না বলে বাঁকা বা ব্যঙ্গাত্মক বা ইঙ্গিতপূর্ণ ভাবে বলা। এখানে একটা উদাহরণ দিয়েছে, তুমি তো খুব সময়নিষ্ঠ। এইখানে সময়নিষ্ঠ, যদি কেউ দেরি করে আসে আমরা বলি না, বাহ তুমি তো খুব তাড়াতাড়ি আইছো। তো তুমি তো খুব সময়নিষ্ঠ। তো এইভাবে যখন ব্যঙ্গ করে যখন কাউকে আমরা কোনো কিছু বলি, সেইটাকে বা সাহিত্যে এইরকম যখন বাক্য ব্যবহার করা হয় সেইটাকে বলে বক্রোক্তি অলঙ্কার। মানে শব্দ ব্যবহারের মাধ্যমে তার সৌন্দর্য বৃদ্ধি করা, এইটাকে শব্দালঙ্কারের শেষ বক্রোক্তি অলঙ্কার। যেখানে সরাসরি কোনো কথা না বলে ব্যঙ্গ করে বা ইঙ্গিতের মাধ্যমে কোনো কিছু বলা হয়। আশা করি এইটুকুন বুঝতে পেরেছ। একবার রিপিট করে নি। অনুপ্রাস, যমক। অনুপ্রাস যেখানে একই ধ্বনির বা একই বর্ণের বারবার ব্যবহার দেখা যায়। যমক যেখানে একই শব্দ একাধিকবার ব্যবহার হয়, একটা শব্দ বারবার ব্যবহার হয়। শ্লেষ যেখানের মধ্যে একটা শব্দের বিভিন্ন অর্থ থাকে। পুনরুক্ত পদাবাস যেখানে একই ধরনের শব্দ বারবার বা একই অর্থের শব্দ বারবার ব্যবহার হয়। তারপর বক্রোক্তি কি বলছে? সরাসরি কোনো কথা না বলে বাঁকা বা ব্যঙ্গ করে বা ইঙ্গিতের মাধ্যমে কোনো কিছু বলা হয়, সেইটাকে বক্রোক্তি অলঙ্কার বলা যায়। গেল শব্দালঙ্কার এইখানে শেষ। শব্দালঙ্কারের 5টা ভাগ আমরা করলাম। আসি আমাদের নেক্সট অর্থালঙ্কারে। অর্থালঙ্কার আমি বললাম যেটা অর্থালঙ্কারকে প্রধানত 5 ধরনের অর্থালঙ্কার হয়। একটা হলো সাদৃশ্য, তারপর কি বললাম? বিরোধ। সাদৃশ্যের বিপরীতে হয় বিরোধ। তারপর কি বলছে? শৃঙ্খলা। শৃঙ্খলা বোঝায় যেখানে সাদৃশ্য থাকবে, বিরোধ থাকবে, শৃঙ্খলা থাকবে। তারপর কি বলছে? একবার দেখে নেই। সাদৃশ্য থাকে, শৃঙ্খলা থাকে, বিরোধ থাকে, ন্যায় থাকে, আর গূঢ়ার্থ প্রতীতিমূলক অলঙ্কার। আসি আমরা ন্যায় থাকবে আর গূঢ়ার্থ প্রতীতিমূলক। ওকে, আর থাকে কি? গূঢ়ার্থ প্রতীতিমূলক। তো 5 রকমের অর্থালঙ্কার হয়। সাদৃশ্য থাকবে যেখানে যেটাকে মিল বলা হয়, বিরোধ মানে বিপরীতে যেটা কাজ করে, শৃঙ্খলা যেখানে একটা নির্দিষ্ট নিয়ম মেনে থাকে, ন্যায় যেখানে কোনটা উচিত কোনটা অনুচিত, আর গূঢ়ার্থ প্রতীতি মানে তার মূল অর্থটা সেখানে প্রধান হয়ে দাঁড়ায়। গেল আসি আমরা অর্থালঙ্কারের মধ্যে। তার মধ্যে অনেকগুলো আছে অর্থালঙ্কারের, তার মধ্যে কিছু নির্দিষ্ট করে আমি 8-9টা দিচ্ছি। এক্সামের মধ্যে যেগুলো আসবে মোটামুটি এই 8টা বা 9টার মধ্যেই মোটামুটি অর্থালঙ্কার বারবার রিপিট করতে থাকে। তো এগুলোই যদি আমরা একটু ভালো করে নিই, আছে অনেকগুলো, কিন্তু বেশি একসাথে পড়ে আমাদের মাথা খারাপ করে লাভ নেই। নির্দিষ্ট কয়েকটা আমি দিয়ে দিয়েছি যেগুলো থেকে এক্সামে বারবার রিপিট করে, এগুলো একটু ভালো করে দেখলে আমরা করতে পারবো। প্রথমে আসি উপমা অলঙ্কার। উপমা অলঙ্কার কি বললাম? যে দুটো বস্তুর মধ্যে যখন
তুলনা করা হয়, যেন, যেমন, মত, সম ইত্যাদি উপমাবাচক শব্দের সাহায্যে তুলনা করা হয়। উপমাবাচক শব্দ মানেই আমরা বুঝতে পারছি যেখানে তুলনা, একটার সাথে একটার মিল দেখানো হয়। মানে উপমা অলংকারটা কোনটার উদাহরণ? সাদৃশ্যমূলক অলংকারের উদাহরণ হলো উপমা অলংকার, যেখানে একটার সাথে আরেকটার তুলনা করা হয়। যেভাবে বললাম, সে সিংহের মতো সাহসী, বোঝা গেল যে সিংহের সাথে তার তুলনা করা হয়েছে। কোনো কিছুর সাথে যখন কোনো কিছুর তুলনা করা হয় সেইটাকে বলা হয় উপমা অলংকার। নেক্সট, রূপক। উপমাবাচক শব্দ ছাড়াই যখন একটি বস্তুকে অন্য বস্তু হিসাবে প্রকাশ করা। কোনো উপমাবাচক, যেমন উপমা অলংকারের মধ্যে কি আছে? সিংহ একটা প্রাণী আছে যার সাথে তার তুলনা করা হয়েছে, ঠিক আছে। কিন্তু রূপক অলংকারের মধ্যে কি হয়? জীবনের সাথে যুদ্ধের তুলনা করা হয়েছে, কিন্তু যুদ্ধ কি কোনো বস্তু? না, কোনো এক বস্তুকে অন্য বস্তু, উপমাবাচক শব্দ ছাড়াই যুদ্ধের সঙ্গে জীবনের আসলে আমরা যদি দেখি কোনো মিল নেই, কিন্তু পার্টিকুলার কোনো জিনিস না তো। সিংহ যেভাবে একটা বস্তু, সিংহের সঙ্গে একটা সাহসের তুলনা করা হয়েছে, একটা মানুষের সাহসের তুলনা করা হয়েছে, কিন্তু সেইখানে সেই রকম কোনো বস্তু ছাড়াই সেইটার সাথে মিল খুঁজে পাওয়া গেছে, তো সেইটাকে বলা হয় রূপক অলংকার। উৎপ্রেক্ষা কি বলছে? কোনো কিছুকে কল্পনার ভিত্তিতে অন্য কিছুর মতো মনে করা। কল্পনার ভিত্তিতে, এটা ইম্পর্টেন্ট উৎপ্রেক্ষা অলংকারের ক্ষেত্রে। যেমন আকাশ, কোনো কিছু কল্পনা করা, এই যে মনে হয় আকাশ কাঁদছে, আকাশ কি আদৌ কাঁদে? না, আমরা কল্পনা করছি আকাশ কাঁদছে। তো কল্পনার ভিত্তিতে যখন আমরা কোনো কিছুর মতো মনে করি, কোনো কিছুর মতো মনে করা কল্পনার ভিত্তিতে যখন সেইটা হয়, সেইটা হলো উৎপ্রেক্ষা অলংকার। মনে রেখো, কারণ উপমা, রূপক, উৎপ্রেক্ষা এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে। বিগত কয়েক বছরের প্রশ্নগুলো আমরা যদি ঘাটাই তাহলে দেখা যায় এগুলো থেকে কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু একটা দিচ্ছে। তো উপমা, রূপক, উৎপ্রেক্ষা এগুলো একটু ভালো করে দেখে নাও। অতিশয়োক্তি কি বলছে? কোনো বিষয়কে বাড়িয়ে বা অতিরঞ্জিত করে বলা। অতিশয়োক্তি শব্দের মাধ্যমেই আমরা বুঝতে পারি কোনো কিছু অতিশয়োক্তি, কোনো কিছু একটা বাড়িয়ে কিছু বলা। অতি, কোনো কিছু একটা বাড়িয়ে বলা, কোনো বিষয়কে বাড়িয়ে অতিরঞ্জিত করে বলা। যেমন একটু আগে আমি বলেছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। 1000 বছর ধরে আদৌ কি কেউ হাঁটতে পারে? না, সেইটাকে একটু বাড়িয়ে অতিরঞ্জিত করে বলা, সেইটাকে বলা হয় অতিশয়োক্তি। যেমন তোমার জন্য 1000 বার অপেক্ষা করেছে, 1000 বার কেউ অপেক্ষা করবে, সেইটা কি আদৌ পসিবল? না। তো কোনো কিছু একটা অতিরঞ্জিত করে বলা, সেইটাকে বলা হয় অতিশয়োক্তি। নেক্সট, ব্যতিরেক। তুলনার ক্ষেত্রে উপমেয়কে উপমানের চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট দেখানো। উপমেয় আর উপমা, উপমান। যদি আমি একটা উদাহরণ দিই, যেমন, আচ্ছা উদাহরণ এখানেই আছে, চাঁদের চেয়ে সুন্দর তার মুখ। এইখানে উপমা কোনটা? এইটা হলো উপমা। চাঁদ কি তার মুখের উপমা হলো চাঁদ। চাঁদের চেয়ে সুন্দর তার মুখ, উপমা বা উপমেয়, ঠিক আছে। উপমেয় আর এইটা হলো উপমান। উপমেয় আর উপমান। তুলনার ক্ষেত্রে উপমেয়কে উপমানের চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট, যখন আমরা কোনো কিছুকে কোনো কিছুর চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট বলে আমরা চালিয়ে যাই, সেইটাকে বলা হয় ব্যতিরেক। যেমন এইখানে একটা উদাহরণ, যেমন ওই যে চাঁদের চেয়েও সুন্দর তার মুখ। তারপর যেমন আমরা যদি বলি
এইরকম উদাহরণগুলো আমরা অনেক কবিতার মধ্যে দেখতে পাই। চাঁদের চেয়ে সুন্দর তার মুখ, সে দেখতে তার চেয়েও বেশি সুন্দর। এইরকম যখন বেশি মানে কোনো কিছুকে বেশি সুন্দর বা নিকৃষ্ট, এখানে শ্রেষ্ঠ অথবা নিকৃষ্ট দুটোই হতে পারে, তাকে সুন্দর বা চাঁদের চেয়ে কুৎসিত তার মুখ এইটাও যদি দিত তাহলেও সেইটা ব্যতিরেক হতো। বলছে কি শ্রেষ্ঠ বা নিকৃষ্ট, উপমেয়কে উপমানের চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট যখন বলা হয় সেইটা হলো কি, সেইটা হলো ব্যতিরেক অলংকারের উদাহরণ। উপমেয়কে উপমানের চেয়ে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট যখন বলা হয় সেইটাকে বলা হয় ব্যতিরেক অলংকার। নেক্সট আসি বিভাবনা। বিভাবনা কি? অসম্ভব বা অস্বাভাবিক ঘটনাকে সম্ভব বলে বর্ণনা করা। অসম্ভব বা অস্বাভাবিক ঘটনাকে সম্ভব বলে বর্ণনা করা, খুব ইম্পর্টেন্ট এইটা। যেমন চোখ ছাড়াই সব দেখে, চোখ ছাড়া কি আদৌ সব দেখা যায়? না। তো চোখ ছাড়া দেখা যায় না, এটা কি একটা অসম্ভব কল্পনা করা। কোনো কিছু অসম্ভবকে যদি আমরা সম্ভব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি, সেইটা হলো বিভাবনা অলংকারের উদাহরণ। বোঝা গেল? নেক্সট বিরোধাভাস। বিরোধ শব্দের মাধ্যমেই আমরা বুঝতে পারি বিরোধ মানে কি? কোনো কিছুকে না মানা, কোনো কিছুর বিরোধ করা, মানে সেইটা আমি মানছি না। কি বলছে? আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী কথা বললেও গভীর অর্থে প্রকাশ করে, নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা। আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী কথা বললেও গভীর অর্থে, আচ্ছা গভীর অর্থে এইখানের মতে গভীর অর্থ প্রকাশ করা হবে না, এখানে গভীর অর্থে মিলন মানে একই, গভীর অর্থে গিয়ে একই বিষয় সেইখানে বারবার বোঝায়। মানে আপাত দৃষ্টিতে বিরোধ মনে হলেও আসলে সেইখানে বিরোধ না, আসলে সেইখানে আছে কি মিল আছে, আসলে সেইখানে আছে কি মিল আছে। তো বিরোধ আভাস, যদি আমরা এইটাকে ভাঙি তাহলে হবে বিরোধ যুগ আভাস, বিরোধাভাস। ঠিক আছে? তো বিরোধাভাস শব্দের মাধ্যমে আমরা বুঝতে পারছি বিরোধের আভাস থাকবে কিন্তু আদৌ সেখানে বিরোধ থাকবে না। বিরোধের আভাস থাকবে কিন্তু বিরোধ থাকবে না। আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী কথা বললেও গভীর অর্থে সেইখানে মিলন প্রকাশ পায় বা মিলন প্রকাশ করে। বাইরের থেকে সেইটা দেখে মনে হবে কোনো বিরোধের কথা বলছে, কিন্তু না, গভীর অর্থে সেইখানে মিল খুঁজে পাওয়া যায়। যেমন নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা। একদিকে নীরবতা, সেইখানে ভাষার বিপরীত, ভাষার বিরোধ বোঝাচ্ছে নীরবতা, ভাষার বিরোধ বোঝাচ্ছে নীরবতা। কিন্তু গভীর অর্থ যদি আমরা প্রকাশ করি তাহলে কি বলছে? নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা। মানে আমরা যদি নীরব থাকি তাহলে আমাদের আর কোনো ভাষার প্রয়োজন নেই। তো সেইখানে বলছে আপাত দৃষ্টিতে ভাষার বিরোধ হচ্ছে নীরবতা, কিন্তু গভীর অর্থে কি বোঝাচ্ছে? নীরবতাই সেইখানে প্রকৃত জোরালো ভাষা। মানে আমি ঝগড়া করে কোনো কিছু মানে ছিনিয়ে নিতে পারবো না, যদি আমরা সেখানে নীরব থেকে সরে আসি সেটাই হবে আমার মোক্ষম জবাব। তো সেইটাই হচ্ছে বাইরে থেকে ভাষার বিরোধ হচ্ছে নীরবতা, কিন্তু গভীর অর্থে কি বোঝাচ্ছে? সেইখানে ভাষার সাথে নীরবতার এক মিলন প্রকাশ পাচ্ছে। তো আপাত দৃষ্টিতে বিরোধ হলেও, বিরোধের আভাস হলেও গভীর অর্থে সেইখানে কোনো বিরোধ থাকবে না। নেক্সট সমাশক্তি। সমাশক্তি কি বলছে? এক বিষয়ের কথা বলে অন্য বিষয়ের অর্থ বোঝানো। একটা বিষয়ের কথা বলে মানে একটার কথা বলা হচ্ছে কিন্তু অর্থ বোঝাচ্ছে অন্যটা। আজ ঘরে আজ লক্ষ্মী এসেছেন, ঘরে আজ লক্ষ্মী এসেছেন। এইখানে লক্ষ্মী শব্দের অর্থ মেয়ে হতে পারে, বধূ হতে পারে,
সৌভাগ্য হতে পারে, ঠিক আছে। তো লক্ষ্মী শব্দটা, আমরা লক্ষ্মী শব্দটা কোন অর্থে ব্যবহার করি? দেবতা বা ঠাকুরের অর্থে আমরা সেইটা লক্ষ্মী শব্দের ব্যবহার করি। তো এক বিষয়ের কথা, লক্ষ্মী দেবতার কথা বলে অন্য অর্থ বোঝাচ্ছে যে এখানে মেয়ে হতে পারে, বধূ হতে পারে, কোনো সৌভাগ্য হতে পারে, অর্থাৎ গৃহে সৌভাগ্য এসেছেন। তো একটা অর্থ বলে, একটা বিষয়ের কথা বলে অন্য অর্থ বোঝানো, সেইটা হলো সমাসক্তি অলংকারের উদাহরণ। নেক্সট হলো বেজস্তুতি। এইটা থেকে প্রশ্ন আসে। বেজস্তুতি কি? বেজস্তুতি হচ্ছে যেটাকে বলে আমরা নিন্দার ছলে কাউকে প্রশংসা করা বা প্রশংসার ছলে কাউকে নিন্দা করা। নিন্দার ছলে প্রশংসা বা প্রশংসার ছলে নিন্দা যখন হয় সেইটা হলো বেজস্তুতি। দেখো বেজস্তুতি অলংকার আরেকটাকে কি বলছে? ব্যঙ্গস্মৃতি অলংকার নামেও জানা যায়। বেজস্তুতি হবে, বেজস্তুতি বা ব্যঙ্গস্তুতিও অলংকার বলা হয়। বেজস্তুতি অলংকার হলো এমন একটি অলংকার যেখানে নিন্দা করে প্রশংসা বা প্রশংসা করে নিন্দা করা হয়, অর্থাৎ কথার বাহ্যিক অর্থ একটা, প্রকৃত অর্থ ভিন্ন হয়। ও কথার বাইরে একটা অর্থ থাকে আর ভিতরে আরেকটা অর্থ থাকে। তো নিন্দার ছলে প্রশংসা বা প্রশংসার ছলে নিন্দা যখন বোঝায় সেইটা হলো বেজস্তুতি অলংকার। যে অলংকার আপাত দৃষ্টিতে নিন্দা করা হলেও প্রকৃতপক্ষে প্রশংসা বোঝানো হয়, অথবা আপাত দৃষ্টিতে প্রশংসা করা হলেও প্রকৃতপক্ষে নিন্দা বোঝানো হয়, তাকে বেজস্তুতি অলংকার বলে। কি বলছে? উদাহরণ দিচ্ছে, তুমি তো মহা দয়ালু, কাউকে কোনো সাহায্যই করো না। এই যে তুমি তো মহা দয়ালু, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেইখানে প্রশংসা হচ্ছে, কিন্তু না, সেইখানে কি? কাউকে কোনো সাহায্যই করো না, সেইখানে কোনো প্রশংসার হচ্ছে না। সেইটা যদি আমরা গভীর অর্থে যাই, সেইখানে কি করা হচ্ছে? নিন্দা করা হচ্ছে। এখানে ব্যবহৃত মহা দয়ালু প্রশংসা করা হচ্ছে মনে হলেও কিন্তু প্রকৃত অর্থে নিন্দা করা হচ্ছে। আরেকটা, বাহ কি সুন্দর কাজ করেছো, কাজটি আসলে খুব খারাপ হলেও এখানে বাহ্যিকভাবে প্রশংসা করা হলেও প্রকৃত অর্থে নিন্দা করা হচ্ছে। এখানে বাইরের দিক থেকে মনে হবে কি? বাইরের থেকে মনে হবে সেইটা খুবই ভালো কাজ, কি সুন্দর কাজ করেছো, কিন্তু গভীর অর্থে সেইটা একটা খারাপ কাজ বা নিন্দা করা হচ্ছে। তারপর যেমন একটা কবিতার লাইন আমি বলি, কোনো গুণ নাহি তার কপালে আগুন, কোনো গুণ নাহি তার কপালে আগুন, কপালে আগুন। আমরা যদি এই শব্দের এই বাক্যটার যদি আমরা অর্থ দেখি, যে তার কোনো গুণ নেই, তার কোনো গুণ নেই, তার শুধু কি আছে? কপালে আগুন, রাগ আছে। তার কোনো গুণ নেই, তার শুধু রাগ আছে। কিন্তু এখানে গভীর অর্থে যদি আমরা কবিতাটার, সেই কবিতাটার সেইটা মনসামঙ্গল কাব্যের একটা লাইন, তো যদি গভীর অর্থে আমরা এইটাকে বিশ্লেষণ করি তাহলে কি হবে? কোন গুণ নাহি তার কপালে আগুন, কোন গুণ তার নেই, কোন গুণ তার নেই, সব গুণই আছে, কোন গুণ তার নেই, তার কপালে আগুন। কপালে আগুন, এখানে মহাদেবের কথা বলা হচ্ছে। মহাদেব কি? কপালে আমরা জানি তৃতীয় নেত্র থাকে, আমরা জানি যে তৃতীয় নেত্রে আগুন নির্গত হয় যখন রাগ ওঠে, তো এইখানে সেই কথা বলা হচ্ছে, তার কপালে আগুন। এখানে কে? মহাদেব। কোনো এক অর্থে কোনো গুণ নাহি তার কপালে আগুন, মানে তার কোনো গুণ নেই, তার শুধু রাগ আছে। আর গভীর অর্থে যদি আমরা বুঝি, কোন গুণ নাহি তার, তার কোন গুণ নেই, তার সব গুণই আছে। তো কি বলছে? নিন্দার ছলে প্রশংসা বা প্রশংসার ছলে নিন্দা যখন হয়, সেইটা বেজস্তুতি অলংকার। তো আশা করি এইটুকুন তোমরা বুঝতে পেরেছো। এই হলো মোটামুটি ভাবে আমাদের অলংকারের মোটামুটি যা আসে আর কি, পরীক্ষার মধ্যে যেগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে সেগুলোই আমি এখানে দেখিয়ে দিয়েছি। আরও অনেকগুলো অলংকার আছে, অর্থালঙ্কারের আরও বিভিন্ন আছে,
কিন্তু এতগুলো করে আমরা আমাদের পক্ষে মনে রেখে পরীক্ষাতে যাওয়া সেইটা আমাদের একটু হচপচ হয়ে যাবে। তো যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে মোটামুটিভাবে আসে পরীক্ষার মধ্যে, আমি সেগুলো একটু ডিটেইল করে দিয়েছি। তো আশা করি এইটা যদি তোমরা করে নাও, এইটুকুন যদি করে নাও হয়ে যাবে। একটু দেখে নিও ভালো করে, পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করে দেব, একটু ভালো করে দেখে নিও। আশা করি এর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এইখানেই শেষ করি। এইটুকুন যদি আমরা করে নেই অলংকারের মোটামুটিভাবে আর তেমন কোনো কিছু আসে না। একটু ভালো করে আমরা প্রিপারেশান নেই। আর পরীক্ষার জন্য পরীক্ষা খুব কাছেই চলে আসছে, একটু ভালো করে প্রিপারেশান নাও সবাই, একটু প্র্যাকটিস করতে থাকো। বাংলার বা যে কোনো লিটারেচারের মূল হলো গ্রামারগুলো আমরা যত প্র্যাকটিস করব ততই আমাদের কাছে সেগুলো ক্লিয়ার হবে। তো একটু ভালো করে প্র্যাকটিস করো, সেগুলো প্র্যাকটিস করলেই আশা করি হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন করো, আমি কিছু করিয়ে দিয়েছিলাম, নিজেদের থেকে আরেকটু করার ট্রাই করো। আশা করি এগুলো করলেই এক্সামের হয়ে যাবে। একটু ভালো করে প্রিপারেশন নাও। আজকের ক্লাস এইখানেই কমপ্লিট করছি। থ্যাংক ইউ।